সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আলোচনা করব আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের প্রথম লেকচারে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্রিন কেমিস্ট্রি এবং বিক্রিয়ার হার সম্পর্কে। তো আমরা আমাদের প্রথম যে বিষয়বস্তু তা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন সম্পর্কে আমরা আলোচনা করব। শুরুতে আমরা দেখব আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের সংজ্ঞা। এটি হচ্ছে যে রসায়নের মাধ্যমে রাসায়নিক পদার্থের উৎপাদন প্রক্রিয়া এমনভাবে নকশা করা হয় যাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস বা বন্ধ করা যায়, তাকে মূলত গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলা হয়। অর্থাৎ আমরা যখন একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করি, তখন বিক্রিয়ক থেকে আমাদের যে উৎপাদ তৈরি হয় সেখানে আমাদের দুই ধরনের উৎপাদ পাওয়া যায়। একটিকে আমরা বলি মেইন প্রোডাক্ট বা কাঙ্ক্ষিত উৎপাদ, আরেকটি আমাদের বাই প্রোডাক্ট, যেটিকে আমরা বলি উপজাত বা বর্জ্য। তাহলে আমরা কি বুঝলাম? কোন একটি রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হবে সেখানে আমাদের যে উৎপাদ তৈরি হবে, একটি আমাদের মেইন প্রোডাক্ট বা কাঙ্ক্ষিত উৎপাদ আমরা পেয়ে থাকবো, আর একটি আমাদের বাই প্রোডাক্ট বা যেটিকে আমরা বলছি উপজাত বা বর্জ্য। এখন গ্রিন কেমিস্ট্রির মূল যে থিম তা হচ্ছে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় যেই নকশা বা ডিজাইন করার মাধ্যমে বা যে পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমাদের ক্ষতিকর পদার্থের পরিমাণ কমানো যায় বা হ্রাস করানো যায় অথবা বন্ধ করা যায়, সেই প্রক্রিয়াটাকে বা সেই রসায়নটাকে আমরা বলছি আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। তাহলে এক কথায় মূল কথা যদি আমরা বলতে চাই গ্রিন কেমিস্ট্রির, সেটি হচ্ছে যে রসায়নের মাধ্যমে আমাদের যে উৎপাদ তৈরি হবে সেখানে ক্ষতিকর পদার্থের পরিমাণটা হ্রাস করাটাই আমাদের মূল কাজ। এখন এই সবুজ রসায়ন সম্পর্কিত আমাদের 12টি নীতিমালা প্রণয়ন করেন দুজন বিজ্ঞানী 1991 সালে, ফাউল্টি অ্যানান্থাস এবং জন সি অর্নার। এই দুজন বিজ্ঞানী আন্তর্জাতিকভাবে আমাদের সবুজ রসায়নের জন্য 12টি নীতিমালা আমাদের প্রণয়ন করে। তো আমরা এই 12টি নীতিমালা আমরা এখন দেখবো, যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে। তো আমরা দেখতে পারবো যে আমাদের এই যে 12টি নীতিমালার মাধ্যমে আমরা কিভাবে সবুজ রসায়নের যে মূল ভিত্তিগুলো আমাদের কাজ করা যায় সেটা আমরা দেখব। প্রথম যে নীতিতে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ প্রতিরোধ। অর্থাৎ আমরা যে গ্রিন কেমিস্ট্রিতে আমরা যখন আলোচনা করব, আমাদের যে উৎপাদ পাওয়া যাবে সেখানে আমাদের মূল কাজটা হচ্ছে বর্জ্য পদার্থের পরিমাণটা যতটুকু পারা যায় হ্রাস করানো বা প্রতিরোধ করা। 2 নম্বরটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। তো কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় সর্বোচ্চ অ্যাটমিক অণু বা অ্যাটমিক অণুর পরিমাণ যত বেশি হবে, আমাদের সেই বিক্রিয়াটি আমাদের গ্রিন কেমিস্ট্রির জন্য তত বেশি ভালো হবে। 3 নম্বরটা আমাদের ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার করা। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যখন সংঘটিত করব আমরা, তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে ঝুঁকির পরিমাণটা যত কম থাকে তত আমাদের ভালো হবে। 4 নম্বর নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন। অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়ায় বা রাসায়নিক বিক্রিয়ায় আমরা যে উৎপাদ পাবো সেখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে যে নতুন উৎপাদগুলো আমরা পাচ্ছি তারা যেন নিরাপদ রাসায়নিক পদার্থ হয়ে থাকে। 5 নম্বর নিরাপদ দ্রাবকের ব্যবহার। অর্থাৎ আমরা বিক্রিয়কে যদি কোনো দ্রাবক ব্যবহার করি তখন সেটি যেন নিরাপদ দ্রাবক হয়, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর শক্তি দক্ষতা পরিকল্পনা। 7 নম্বর আমাদের নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার। অর্থাৎ আমরা বিক্রিয়কে যে কাঁচামালগুলো ব্যবহার করব আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা যেন নবায়নযোগ্য হয়। নবায়নযোগ্য বলতে বোঝাচ্ছে যেটিকে পুনরায় আমরা কি করতে পারি, বারবার ব্যবহার করতে পারি, যেন সেই পরিবেশের ক্ষতিটা কমানো যায়। এটা আমাদের নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার। 8 নম্বর আমাদের ন্যূনতম উপজাত সৃষ্টি। অর্থাৎ যেহেতু একটি রাসায়নিক বিক্রিয়ায় আমাদের দুই ধরনের প্রোডাক্ট আমরা পাচ্ছি, একটি মেইন প্রোডাক্ট, একটি আমাদের উপজাত। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ায় উপজাতের পরিমাণ যত কমাতে পারি আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ বা মেইন প্রোডাক্টটা বেশি পরিমাণে পাওয়া যাবে।
এই জন্য গ্রিন কেমিস্ট্রির অন্যতম আরেকটি ভিত্তি হচ্ছে ন্যূনতম উপজাত সৃষ্টি করা। তারপর আমরা দেখবো হচ্ছে 9 নম্বর, প্রভাবকের ব্যবহার। আচ্ছা, প্রভাবকের ব্যবহার যদি আমরা করি তখন সে কি করে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়ার হারটাকে বৃদ্ধি করতে পারে, আবার কি করতে পারে, হ্রাস করতে পারে। 10 নম্বর হচ্ছে আমাদের সহজে ভাঙ্গনযোগ্য উৎপাদ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার যে উৎপাদগুলো আমরা পাবো তাদেরকে যেন আমরা সহজে ভাঙ্গনযোগ্য করতে পারি, সেই উৎপাদগুলো আমাদের তৈরি করার পরিকল্পনা থাকতে হবে। 10 নম্বর হচ্ছে যথাসময়ে আমাদের দূষণ নিয়ন্ত্রণ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় আমাদের যে বর্জ্য উৎপন্ন হবে তাকে খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্কাশন ব্যবস্থা আমাদের করতে হবে। 12 নম্বর হচ্ছে আমাদের দুর্ঘটনা রোধ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় আমরা এমন ভাবে পরিকল্পনা করতে হবে যেন আমাদের এখানে কোনো ধরনের দুর্ঘটনা না থাকে, মানে সেফলি আমরা যেন বিক্রিয়াটা সংঘটিত করতে পারি, সেই দিকগুলো আমাদের দেখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সবুজ রসায়নের জন্য আমাদের হচ্ছে 12টি নীতিমালা। আচ্ছা, এখান থেকে আমরা মূলত যেটা ভালো করে জানবো সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি। আচ্ছা, এখন হচ্ছে অ্যাটম ইকোনমিকে প্রকাশ করা হয়েছে এই দ্বারা। আমরা দেখবো হচ্ছে অ্যাটম ইকোনমি কাকে বলে। বলছে যে কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর এবং বিক্রিয়াতে ব্যবহৃত সকল বিক্রিয়কের আণবিক ভরের সমষ্টির যে অনুপাত তাকে আমরা বলছি অ্যাটম ইকোনমি। এখানে দুটি কথা বলছে, একটি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর, এবং একটা বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়কের যে আণবিক ভরের সমষ্টি হবে তাদের যে অনুপাতটা আমরা পাবো সেটি হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি। তাহলে আমরা একটা যদি বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে দেখাই যে আমাদের যে কোনো একটি বিক্রিয়ায়, ধরুন আমাদের একটা বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক আছে, একটি হচ্ছে বিক্রিয়ক 1 আর একটি হচ্ছে আমাদের বিক্রিয়ক 2। এখন এই দুজন বিক্রিয়া করার পর আমাদের যে উৎপাদ আসবে তার মধ্যে একটাকে আমরা বলবো হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ বা আমাদের যে প্রত্যাশিত উৎপাদ সেটি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, এবং আরেকটাকে আমরা বলবো হচ্ছে উপজাত বা হচ্ছে বর্জ্য উৎপাদ। এখন আমরা যখন অ্যাটমিক ইউনিটটা বের করব তখন আমাদের প্রয়োজন হবে কাঙ্ক্ষিত উৎপাদ, অর্থাৎ আমাদের যে দুটো উৎপাদ তৈরি হলো তার মধ্যে আমাদের কাজ হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ যে থাকবে তার আণবিক ভর, এবং এই বিক্রিয়ায় যেহেতু বিক্রিয়ক দুজন আছে তাদের দুজনেরই আণবিক ভরের যে সমষ্টি হবে তার অনুপাত। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো আমাদের অ্যাটম ইকোনমি এ সমান কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই হচ্ছে সমস্ত বিক্রিয়কের ভর ইনটু হচ্ছে আমাদের 100%, অর্থাৎ অ্যাটম ইকোনমিতে আমরা পাবো হচ্ছে শতকরা এককে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় আমাদের যতগুলো বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করবে সেখানে হচ্ছে আমরা একটা পাবো হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ আর একটি পাবো হচ্ছে আমাদের বর্জ্য উৎপাদ। এখন এখান থেকে অ্যাটম ইকোনমি যখন আমরা বের করব আমাদের প্রয়োজন হবে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ আছে তার আণবিক ভরটা লাগবে, এবং যতগুলো বিক্রিয়ক আমরা ব্যবহার করেছি তাদের মোট আণবিক ভর থাকবে, এবং তাদের যে অনুপাত পাবো তাকে আমরা হচ্ছে 100% দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব আমাদের অ্যাটম ইকোনমির পরিমাণ। এবার আমরা হচ্ছে আমাদের একটি উদাহরণের মাধ্যমে যে আমরা দেখব। দেখো এখানে আমাদের এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ায় আমাদের দেখাতে হচ্ছে বিক্রিয়ক আছে দুইটি, প্রথমটার নাম হচ্ছে আমাদের ইথানল এবং পরবর্তী যে বিক্রিয়ক তার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো এই দুজনের বিক্রিয়ায় আমাদের মূলত একটা যৌগ উৎপন্ন হয়, এটি হচ্ছে আমাদের অ্যাস্টার, যোগ হচ্ছে আমাদের পানি। তাহলে এখানে তোমাকে বের করতে বলা হয়েছে বিক্রিয়াটির অ্যাটম ইকোনমি কত। আমরা যখন অ্যাটম ইকোনমি বের করব আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা আমরা লিখে ফেলবো, যেমন হচ্ছে CH3 CH2OH, অর্থাৎ এটার নাম হচ্ছে আমাদের ইথানল। এরপর হচ্ছে আমাদের CH3 COOH ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই দুজনের বিক্রিয়া আমরা আসলে কি পেয়েছি, আমরা পেয়েছি এস্টার যার নাম হচ্ছে, এরপর আমরা পাবো হচ্ছে যোগ কত বলতো, পানি। আচ্ছা, এখন এখানে বিক্রিয়ক হচ্ছে আমাদের দুইজন, ঠিক আছে, বিক্রিয়ক হচ্ছে আমাদের কয়জন, দুজন। আর যে উৎপাদ পাবো একটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ আর একটা হচ্ছে আমাদের উপজাত বা হচ্ছে বর্জ্য।
এখন তুমি কিভাবে বুঝবা যে আমাদের এখানে কোনটি কাঙ্ক্ষিত উৎপাদ আর কোনটি হচ্ছে আমাদের উপজাত? তোমরা দেখলে বুঝবা যে আমাদের এই যে প্রথম যে জগৎটা আছে, মানে উৎপাদের প্রথম জগৎটাকে আমরা কিন্তু মেইন উৎপাদ বলতে পারি। আর এর পাশে যে উৎপাদটা থাকবে তাকে আমরা বাই প্রোডাক্ট বা হচ্ছে উপজাত বলতে পারি। তো আমরা কি বলছি, প্রথম যে উৎপাদটা আমরা পাচ্ছি তাকে তুমি কি বলতে পারবা, কাঙ্ক্ষিত উৎপাদ। কারণ হচ্ছে বিক্রিয়া উৎপাদে প্রথমে কাঙ্ক্ষিত উৎপাদটাই মূলত লেখা হয়, আর পাশে যে উৎপাদটা থাকবে তাকে আমরা বলতে পারি উপজাত। আর উপজাতটা যখন বর্জ্য, মানে উপজাতটা যখন ক্ষতিকর হবে তখন সেটাকে আমরা বর্জ্য বলতে পারবো। তাহলে এই যে বিক্রিয়াটা হলো, এখানে বিক্রিয়ক হচ্ছে দুইজন, উৎপাদক হচ্ছে দুইজন। তার মধ্যে আমরা বলছিলাম যে প্রথম যে উৎপাদটা আমরা পাবো তাকে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ ধরতে পারবো, এবং পাশে যে উৎপাদটা থাকবে সেটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট বা হচ্ছে উপজাত। এখন অ্যাটমিক অনু বের করার জন্য আমাদের মূলত লাগবে যে যতগুলা বিক্রিয়ক আছে তাদের আণবিক ভর এবং কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর। তাহলে আমরা প্রথমে চলে আসবো আমাদের যে ইথানল আছে, CH3 CH2OH, এর আণবিক ভর আমরা আসবো। আচ্ছা, আণবিক ভর কিভাবে বের করবো দেখো তো। এখানে আমাদের তিন ধরনের পরমাণু আছে, কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা প্রথমে যদি কার্বনের আসি, কার্বনের আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে 12। যেহেতু এই পুরা যোগে কার্বন পরমাণু হচ্ছে দুইটি, তাহলে হচ্ছে দুই দ্বারা আমরা গুণ করবো। তারপর পরমাণু যদি আমরা দেখি সেটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। আর এখানে টোটাল হাইড্রোজেন পরমাণু হচ্ছে 3, 5, 6। তাহলে 6 দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, আমরা একসাথে কাজ করে ফেলতেছি। এরপর হচ্ছে অক্সিজেন পরমাণু হচ্ছে একটি, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এই কাজটুকু আমরা যদি করি তাহলে আমরা হচ্ছে ইথানলের আমাদের হচ্ছে আণবিক ভরটা আমরা পেয়ে যাব, এবং সে মানটা হচ্ছে 46। দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে বিক্রিয়ক সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। তারও যদি আমরা আণবিক ভর বের করি, আমরা আগের মতো করে থিঙ্ক করব যে এখানেও তিন ধরনের পরমাণু আছে, কার্বন, অক্সিজেন এবং হচ্ছে হাইড্রোজেন। শুরুতে হচ্ছে আমাদের কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এবং কার্বন পরমাণু হচ্ছে দুইটি, যোগ এরপর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর হাইড্রোজেন পরমাণু হচ্ছে আমাদের 4টি, তাহলে গুণ 4। আর শেষ পর্যন্ত আমরা দেখব অক্সিজেন পরমাণু, যার পারমাণবিক ভর হচ্ছে 16, এবং অক্সিজেন পরমাণু হচ্ছে আমাদের দুইটি। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, আমাদের ইথানোয়িক অ্যাসিডের আমরা হচ্ছে আণবিক ভরটা পেয়ে গেলাম। এবার সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ, তারও আমরা কি বের করব, আণবিক ভরটা আমরা বের করে ফেলবো। আচ্ছা, কিভাবে বের করব দেখো, হচ্ছে এখানেও তিন ধরনের পরমাণু, কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। তো শুরুতে আমরা যদি দেখি, এখানে কার্বনের পারমাণবিক ভর 12, টোটাল কার্বন পরমাণু হচ্ছে 4। দেন হচ্ছে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আর হাইড্রোজেন পরমাণু হচ্ছে আমাদের 3, 5, 8। এবং সর্বশেষ হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর 16, এবং অক্সিজেন পরমাণু হচ্ছে আমাদের এখানে দুইটি। তাহলে আমরা এই কাজটুকু করলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর পারমাণবিক আণবিক ভরটা আমরা পেয়ে যাব। তো তার পারমাণবিক ভর আমরা পেলাম 28। তাহলে বিক্রিয়কের আণবিক ভরটা আমরা পেয়েছি এবং কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভরটা আমরা পেয়েছি। এখন আমরা কি বের করব, আমাদের অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমিটা বের করব। এ ই, আমরা সূত্র কি বলছিলাম, আমরা বলছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই হচ্ছে আমাদের সমস্ত বিক্রিয়কের ভর বা আণবিক ভর আমরা বলতে পারি, ইন্টু কত পার্সেন্ট, 100%। এখন জাস্ট হচ্ছে আমরা মান বসাবো যে কাঙ্ক্ষিত যে আমাদের উৎপাদটা আমরা পেয়েছিলাম তার আণবিক ভর ছিল 88,
যে দুটা বিক্রিয়ক ছিল, একটি আণবিক ভর ছিল 46, আর একটা হচ্ছে আমাদের 60, ইনটু হচ্ছে আমাদের 100%। আমরা এখন দেখবো আমাদের অ্যাটম একনের পরিমাণটা কত বের হয়। দেখো আমাদের অ্যাটম একনের পরিমাণ আমরা পেয়েছি, এটি 3.01%। তাহলে এই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার অ্যাটম একনের পরিমাণটা আমরা দেখব। পরবর্তী আমরা একটা কোশ্চেন দেখবো, এটা আমাদের নর্মালি সিকিউতে আসছিল। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইথানল উৎপাদনের দুইটি পদ্ধতি দেওয়া আছে। ইথানলটাকে C2H5OH, এই যৌগটাকে আমরা বলি হচ্ছে আমাদের ইথানল। এখন ইথানলের এখানে দুইটা উৎপাদনের দুটি পদ্ধতি দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের শিল্প উৎপাদন, একটা হচ্ছে আমাদের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইথানল তৈরি করতে পারি। তাহলে প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটি হচ্ছে মূলত C6H12O6, যাকে বলা হচ্ছে সুক্রোজ বা চিনি। C6H12O6 এই সংকেতটার নাম হচ্ছে সুক্রোজ বা চিনি। এটি জাইমেস এনজাইমের উপস্থিতিতে, আবার বলছি জাইমেস এনজাইমের উপস্থিতিতে আমাদের ইথানল এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে থাকে। আবার ইথানল উৎপাদনের আরো একটি প্রক্রিয়া হচ্ছে, এখানে যে যৌগটা দেওয়া আছে তার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একিউ, একিউ মানে হচ্ছে জলীয় দ্রবণ। তাহলে ইথাইল ব্রোমাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলেও আমরা ইথানল পাবো এবং হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড পাবো। তাহলে দুইটা পদ্ধতিতে আমরা কিন্তু ইথানল উৎপন্ন করতে পারি। এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে ইথানল উৎপাদনের কোন পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে আমরা যে দুই ভাবে আমাদের ইথানল তৈরি করতেছি, আমাদের বলা হচ্ছে এই ইথানল উৎপাদনের কোন পদ্ধতিটি আমাদের গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ। তা আমরা কিন্তু ইতিমধ্যে জানি আমাদের গ্রিন কেমিস্ট্রির মূল ভিত্তিটা হচ্ছে ক্ষতিকর পদার্থের পরিমাণটা কমানো, অর্থাৎ কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করা বা সর্বোচ্চ লেভেলে পাওয়া। তো আমরা এটা কিভাবে বুঝবো? আমরা যদি দুইটা বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমিটা বের করি, তাহলে আমাদের যে বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমিক পরিমাণটা আমরা সর্বোচ্চ পাবো বা বেশি পাবো, সেটি মূলত হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ অ্যাটম ইকোনমিক পরিমাণ বেশি হওয়া মানে হচ্ছে সেখানে আমরা কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা বেশি পাবো এবং বর্জ্য পদার্থের পরিমাণটা কম পাবো। তো আমাদের গ্রিন কেমিস্ট্রির সাথে সাদৃশ্যপূর্ণ হবে সেই বিক্রিয়াটি যেখানে আমাদের অ্যাটম ইকোনমিক পরিমাণটা বেশি। তো আমাদের কাজ হচ্ছে এখানে দুইটা বিক্রিয়ার জন্য আমরা হচ্ছে অ্যাটম ইকোনমিটা বের করবো। তাহলে আমাদের প্রথমে চলে আসবো বিক্রিয়া একের জন্য বা একের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার আসুন। তাহলে প্রথম বিক্রিয়া আমাদের কে ছিল? C6H12O6, যাকে আমরা বলি হচ্ছে সুক্রোজ বা চিনি। এটি হচ্ছে আমাদের জাইমেজ এনজাইমের উপস্থিতিতে 2 মোল ইথানল এবং হচ্ছে 2 মোল কার্বন ডাই অক্সাইড আমাদের উৎপন্ন করে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের বিক্রিয়ক হচ্ছে একটি আর উৎপাদ হচ্ছে দুটি। তার মধ্যে আমরা বলছিলাম যে প্রথম যে উৎপাদটা এটাকে আমরা বলতে পারবো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, এবং পরের যে উৎপাদ তাকে আমরা বলতে পারি উপজাত। এখন আমাদের কাজ কি? বিক্রিয়কের আণবিক ভর এবং হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভরটা আমরা বের করবো। তাহলে বিক্রিয়ক কে আছে দেখেন, C6H12O6, এর কি ভর? আণবিক ভর। তাহলে আমরা এখানে 3 ধরনের পরমাণু দেখতে পাচ্ছি, কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। কার্বনের পারমাণবিক ভর 12, কার্বন পরমাণু হচ্ছে 6টি। তারপর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে আমাদের 12টি। অক্সিজেনের পারমাণবিক ভর 16, আর অক্সিজেন পরমাণু হচ্ছে আমাদের 6টি। টোটাল আমরা হিসাব করলে আমাদের এই সুক্রোজের আণবিক ভরটা আমরা পেয়ে যাব, এবং সেটি হচ্ছে কত? 180।
এবার চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদ, এটা কিন্তু 2 মোল আমাদের এখানে ইথানল উৎপন্ন হয়েছে। 2 মোল আমাদের ইথানলটা উৎপন্ন হয়েছে। তো তার আণবিক ভর যখন আমরা বের করব, শুরুতে হচ্ছে আমাদের কার্বনের পারমাণবিক ভর 12, কার্বন পরমাণু হচ্ছে 2টি, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন পরমাণু 6টি, আর হচ্ছে 1টি অক্সিজেন পরমাণু। যেহেতু এখানে 2 মোল আমাদের ইথানল উৎপন্ন হয়, এটা সম্পূর্ণ মানকে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা তার আণবিক ভরটা আমরা পেয়ে যাব। এখানে টুটা কেন আসলো? যেহেতু আমাদের উৎপাদে 2 মোল ইথানল উৎপন্ন হয়, এই জন্য ইথানলের আণবিক ভরের সাথে আমরা 2 দ্বারা গুণ করে দিব। এই হচ্ছে বিক্রিয়কের আণবিক ভর, আর এই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর। এখন জাস্ট আমরা কি বের করব? অ্যাটম ইকোনমি। জাস্ট আমরা লিখে দিতে পারি উৎপাদের, কাঙ্ক্ষিত উৎপাদের কি ভর? আণবিক ভর বাই হচ্ছে আমাদের বিক্রিয়কের আণবিক ভর ইনটু হচ্ছে আমাদের 100%। তাহলে আমরা চলে আসবো আমাদের এখানে অ্যাটম ইকোনের পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি, এবং সেই মানটি হচ্ছে আমাদের 51.11%। এই হচ্ছে প্রথম বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করার জন্য আমাদের অ্যাটম ইকোনের পরিমাণ। দেন আমরা চলে আসবো আমাদের 2 নং যে বিক্রিয়াটি আছে, তার জন্য হচ্ছে আমাদের অ্যাটম ইকোনের পরিমাণটা আমরা বের করব। আমরা দেখব আমাদের 2 নং বিক্রিয়ায় যে ইথানলটা আমরা উৎপন্ন করব, তার জন্য অ্যাটম ইকোনের পরিমাণ। চলে আসো আমাদের 2 নং যে বিক্রিয়াটি আছে, সেটা হচ্ছে বিক্রিয়া 2 এর ক্ষেত্রে আচ্ছা, 2 নং বিক্রিয়াটা কি ছিল আমাদের? ইথাইল ব্রোমাইড, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এবং এই বিক্রিয়ায় আমরা পাবো হচ্ছে 1 মোল ইথানল যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম ব্রোমাইড। আচ্ছা, তা আমাদের এখানে কিন্তু বিক্রিয়ক হচ্ছে কতগুলো? বিক্রিয়ক হচ্ছে 2টি, আর কাঙ্ক্ষিত উৎপাদটা হচ্ছে আমাদেরকে ইথানল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। আর পটাশিয়াম ব্রোমাইড হচ্ছে আমাদের এখানে উপজাত। তা আমাদের কাজ হচ্ছে যে 2টি বিক্রিয়ক আছে তাদের আণবিক ভরটা বের করে ফেলা। প্রথম আমরা চলে আসবো আমাদের ইথাইল ব্রোমাইডের আণবিক ভর। এখানে কার্বন 12, পরমাণু হচ্ছে 2টি, হাইড্রোজেন পারমাণবিক ভর 1, পরমাণু হচ্ছে 5টি, আর ব্রোমিনের আণবিক ভর হচ্ছে 80। তাহলে আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা তার আণবিক ভর 109। আরো একটি বিক্রিয়ক আছে, সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার যদি আণবিক ভরটা আমরা বের করি, পটাশিয়ামে হচ্ছে 39, অক্সিজেন হচ্ছে 16, আর হাইড্রোজেন হচ্ছে আমাদের 1। তাহলে আমরা পাবো হচ্ছে 56। দেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ 1 মোল আমাদের ইথানল পাওয়া গেল। তাহলে তার আণবিক ভর কার্বন হচ্ছে 12 গুণ 2, হাইড্রোজেন হচ্ছে 1 × 6, আর অক্সিজেন হচ্ছে আমাদের 16। তাহলে আমাদের হচ্ছে 46। এখন এখান থেকে আমরা যদি অ্যাটম ইকোনমিটা বের করি, অর্থাৎ এ এর মানটা বের করি। এখন দেখো কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর কত বলো তো? 46। এবং 2টি যে বিক্রিয়ক আছে তাদের মোট আণবিক ভর হচ্ছে 109 যোগ হচ্ছে 56 ইন্টু হচ্ছে 100%। তাহলে আমরা দেখবো এখানে তার অ্যাটম ইকনের পরিমাণটা কত বের হয়। 27.87%। এখন দেখেন আমাদের 1 নং বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমির পরিমাণটা পেয়েছি আমরা 51.11%।
আর 2 নং বিক্রিয়া আমাদের অ্যাটম ইকোনমির পরিমাণটা পেয়েছি আমরা 27.87%। যেহেতু 1 নং বিক্রিয়া আমাদের অ্যাটম ইকোনমির পরিমাণটা বেশি, তার মানে এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা বেশি হবে, যেটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রির সাথে অধিকতর কি হবে, সাদৃশ্যপূর্ণ হবে। তাহলে আমরা বলতে পারি এখানে যে যেহেতু 2 নং বিক্রিয়া অপেক্ষা 1 নং বিক্রিয়ার অ্যাটম ইকোনমির পরিমাণ বেশি, অ্যাটম ইকোনমির পরিমাণ বেশি, তাই ইথানল উৎপাদনের জন্য ইথানল উৎপাদনের জন্য 1 নং বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রির সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে, এই গেল আমাদের এই অঙ্কটি। আমাদের পরবর্তী যে টপিক সেটি হচ্ছে বিক্রিয়ার হার সম্পর্কে। আমরা দেখব বিক্রিয়ার হার কাকে বলে। বলছে যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির যে হার, তাকে মূলত বলা হচ্ছে বিক্রিয়ার হার। আচ্ছা, আমি একটু বলি, এখানে ধরো হচ্ছে আমরা যদি একটা বিক্রিয়া দেখি, ধরো এখানে একটা বিক্রিয়ক হচ্ছে এ আর একটি উৎপাদ হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের যেটা হয় যে একটা বিক্রিয়া যখন আমাদের ইনিশিয়ালি শুরু হয়, তখন হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে এবং তখন কিন্তু উৎপাদের ঘনমাত্রা কিন্তু থাকে না, বা উৎপাদের ঘনমাত্রা কম। বিক্রিয়ক ঘনমাত্রা বেশি, উৎপাদের ঘনমাত্রা কি বলতো কম। আচ্ছা, যেহেতু বিক্রিয়াটা যখন আমরা শুরু করি তখন কিন্তু আমাদের উৎপাদ এখনো তৈরি হয়নি, এই জন্য আমরা বলতে পারি তখন উৎপাদের ঘনমাত্রাটা শূন্য থাকে। কিন্তু বিক্রিয়া যখন চলমান হয় বা শুরু হয়, তখন সময়ের সাথে সাথে মনে রাখবা আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রাটা বৃদ্ধি পায়। আমি আবার একটু বলছি, কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকবে, তখন কিন্তু আমাদের উৎপাদের ঘনমাত্রা শূন্যই থাকে। আর সময়ের সাথে সাথে যখন বিক্রিয়াটা সংঘটিত হয়, তখন বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এখন আমাদের যে বিক্রিয়া হার বলছে সেটা হচ্ছে প্রতি একক সময়ে আমাদের যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে অথবা উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই হারটাকে আমরা বলছি বিক্রিয়ার হার। এই জন্য দেখো তো বিক্রিয়ার হারের যে আমাদের সূত্র সেটি হচ্ছে আমাদের দেখানো হচ্ছে এখানে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন। টোটালি হচ্ছে বিক্রিয়ার হার বলতে আমরা বুঝবো ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। তবে মনে রাখবা বিক্রিয়কের বেলা হবে ঘনমাত্রা হ্রাস আর উৎপাদের বেলা হবে ঘনমাত্রা বৃদ্ধি। এখন আমরা যদি তোমাদেরকে যে একটা বিক্রিয়ক বা উৎপাদের জন্য বিক্রিয়ার হারটা বের করা শেখাই, তাহলে তোমরা লক্ষ্য করতে পারো যে ধরো আমাদের এখানে একটি বিক্রিয়ক একটি উৎপাদ আছে, আমাদের এ থেকে আমাদের বি তৈরি হলো। তাহলে এই হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে আমাদের উৎপাদ। আমরা যেটা বলছিলাম যে সময়ের সাথে সাথে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রাটা হ্রাস পাবে আর উৎপাদের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে। আমরা যদি এখন বিক্রিয়কের বেলায় চিন্তা ভাবনা করি, ধরো বিক্রিয়কটা হচ্ছে কি বলতো এ, আমরা একটু কল্পনা করি যে বিক্রিয়ক এ এর জন্য আমরা তার ঘনমাত্রার পরিবর্তন এবং সময়ের পরিবর্তনটা একটু দেখব।
তাহলে দেখো হচ্ছে আসেন ধরে নিলাম যে আমাদের ধরি যে টি ওয়ান সময়ে আমাদের বিক্রিয়ক এর ঘনমাত্রা আমরা ধরে নিলাম যে হচ্ছে C1, অর্থাৎ প্রাইমারি ঘনমাত্রা হচ্ছে আমাদের C1। এরপর যখন সময় আস্তে আস্তে করে বাড়লো, তখন আমরা ধরে নিলাম যে T2 সময়ে আমাদের এর ঘনমাত্রাটা হচ্ছে আমাদের C2। এখন লক্ষ্য করো, যেহেতু এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, তাহলে T1 সময় তার যে পরিমাণ ঘনমাত্রা হবে, সময়ের মান যখন বাড়তেছে তখন কিন্তু তার ঘনমাত্রা C2 এর পরিমাণ কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন কতটুকু? সময়ের পরিবর্তন হচ্ছে T2 বিয়োগ হচ্ছে T1, যেটাকে আমি লিখতে পারি ডেল টি। অর্থাৎ আমাদের T2 থেকে T1 যে বিয়োগ করছি, এটাকে আমরা বলতে পারি আমাদের সময়ের পরিবর্তন ডেল টি। একই সাথে আমাদের কিন্তু ঘনমাত্রারও তো পরিবর্তন হয়েছে, তাহলে ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হবে? ঘনমাত্রার পরিবর্তন হবে, খেয়াল করো, C2 বিয়োগ হচ্ছে C1। তাহলে আমরা ঘনমাত্রার পরিবর্তনটা লিখতে পারবো ডেল সি। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের বিক্রিয়কের বেলায় C1 এর মানটা বেশি ছিল, C2 এর মানটা আমাদের কম। কারণ শুরুতে বিক্রিয়কের যে পরিমাণ ঘনমাত্রা ছিল, সময়ের বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তার কিন্তু ঘনমাত্রা হ্রাস পেয়েছে। তার মানে এখানে আমরা যে C2 বিয়োগ C1 টা লিখলাম, এখানে কিন্তু C2 এর মানটা ছোট, C1 এর মানটা হচ্ছে কি বলতো বড়। এর জন্য তাদের যে ঘনমাত্রার পরিবর্তন হবে সেটা হবে মাইনাস ডেল সি। এই মাইনাস দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে? আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কি পায়? হ্রাস। তাহলে এখন যদি আমরা তার বিক্রিয়ার হার লিখি, বিক্রিয়ার হারকে আর দ্বারা প্রকাশ করা যায়, তাহলে বিক্রিয়ক এর হার হবে আমাদের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে বিক্রিয়ক এর বেলায় আমাদের ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে মাইনাস ডেল সি, আর সময়ের পরিবর্তন হচ্ছে আমাদের ডেল টি। আমি আবার একটু বলছি, যেহেতু সময়ের মান ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু বিক্রিয়কের বেলায় ঘনমাত্রা কি পায়? আমাদের হ্রাস পায়। এজন্য তার ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে এখানে মাইনাস ডেল সি। এখন আমরা যদি একেবারে খুবই কম সময় বা অতি ক্ষুদ্র সময়ের জন্য হিসাব করি, অতি ক্ষুদ্র সময়ের জন্য যখন হিসাব করব, তখন এই বিক্রিয়ার হারটা হবে, আমরা ডেলের জায়গায় তখন লিখবো ডিসি বাই হচ্ছে ডিটি। এখানে ডিটি দ্বারা বোঝাচ্ছে মানে সময়ের পরিবর্তনটা খুবই নগণ্য বা অতি ক্ষুদ্র সময়। অতি ক্ষুদ্র সময় আমাদের ঘনমাত্রা পরিবর্তন খুবই কম হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ক্ষুদ্র সময়ের জন্য হিসাব করব, তখন ওই বিক্রিয়ার হারটাকে লিখবো মাইনাস ডিসি বাই হচ্ছে ডিটি। এটা মনে রাখবো, এটা হচ্ছে বিক্রিয়কের বেলা আমাদের বিক্রিয়ার হার যখন আমরা বের করব, তখন তার ঘনমাত্রার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে হ্রাস পায়, আর সময়ের পরিবর্তন, এই দুটার অনুপাতটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এবার যদি আমরা সেম জিনিসটা হচ্ছে উৎপাদের বেলায় কল্পনা করি, তাহলে আমাদের সেম ভাবে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এ একটা বিক্রিয়ক আর বি হচ্ছে আমাদের কত বলতো উৎপাদ। আমরা এখন কাজ করব কাকে নিয়ে? যে উৎপাদের ক্ষেত্রে বা উৎপাদটা কি বলতো বি। উৎপাদ বি এর ক্ষেত্রে আমরা যদি বিক্রিয়ার হার নিয়ে কাজ করতে যাই, তাহলে আমরা কিভাবে বের করবো দেখো। আচ্ছা, এবার আসো। আচ্ছা, তাহলে আমরা এখন ধরতে পারি আবারও যে টি ওয়ান সময়ে আমাদের যে উৎপাদ বি এর ঘনমাত্রা, মনে করো যে আমরা ধরে নিলাম যে x1, তুমি মন চাইলে C1 ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ আলাদা বোঝানোর জন্য হচ্ছে আগেটা ধরছিলাম C1, এখন ধরলাম হচ্ছে x1। তাহলে তোমরা বলো এই T2 সময়ে বি এর ঘনমাত্রা তাহলে এখন কত হতে পারে? x2। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার দেখবো তাহলে সময়ের পরিবর্তন কতটুকু হলো।
সময়ের যে পরিবর্তন, সময়ের পরিবর্তন হবে কত বলতো, T2 বিয়োগ হচ্ছে T1। আর ঘনমাত্রার যে পরিবর্তন সেটা হচ্ছে আমাদের x2 বিয়োগ হচ্ছে x1। তবে মনে রাখবা, যেহেতু আমি উৎপাদ নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের প্রাথমিক যে ঘনমাত্রাটা ছিল শুরুতেই, আমাদের কিন্তু সময়ের ব্যবধানে তার কিন্তু ঘনমাত্রা কি পায় বলতো, বৃদ্ধি পায়। তাহলে আগে যে ঘনমাত্রাটা আমাদের হ্রাস হওয়ার কারণে সূত্রে মাইনাস ছিল, এখন যেহেতু ঘনমাত্রাটা কি পায়, বৃদ্ধি পায়, তাহলে আমাদের সূত্র সেটা কি হবে বলতো, প্লাস। তাহলে সময়ের যে পরিবর্তনের কথা বললাম সেটা হচ্ছে আমাদের কত, T2 বিয়োগ হচ্ছে আমাদের T1, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেল টি। আর যে ঘনমাত্রার যে পরিবর্তন, ঘনমাত্রার যে পরিবর্তন, এটা কি হবে দেখেন তো, x2 মাইনাস হচ্ছে x1, তাহলে তার ব্যবধানটা হবে ডেল x। এখন খেয়াল করো, আমি যে কথাটা বলছিলাম, এখানে কিন্তু x1 অপেক্ষা x2 মানটা বেশি বা বড়, যার কারণে তাদের ঘনমাত্রার মানটা বা পরিবর্তন হবে আমাদের পজিটিভ। এই প্লাস দ্বারা বোঝাচ্ছে আমাদের তার ঘনমাত্রা কি পায়, বৃদ্ধি পায়। তাহলে আমরা এখন যদি তার বিক্রিয়া হারটা বের করি, সূত্র হচ্ছে কি, ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে এখন ডেল এক্স, আর সময়ের পরিবর্তনটা হচ্ছে আমাদের ডেল টি। আর আমরা যদি কি করি বলতো, অতি অতি ক্ষুদ্র সময়ের জন্য হিসাব করি, অতি ক্ষুদ্র সময়ের জন্য যদি আমরা হিসাব করি, তখন তার বিক্রিয়া হারটা হবে dx বাই হচ্ছে আমাদের dt। ঠিক আছে, মানে ক্ষুদ্র সময়ের জন্য যদি আমরা হিসাব করি, সেটা হচ্ছে আমাদের প্লাস dx বাই হচ্ছে dt। তাহলে সহজ কথা হচ্ছে, বিক্রিয়কের বেলায় সময়ের ব্যবধানে আমাদের ঘনমাত্রা হ্রাস পায়, আর উৎপাদের বেলায় সময়ের ব্যবধানে আমাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি তোমাদেরকে দেখাতে চাই, যে আমাদের যে সময়ের সাথে সাথে যে আমাদের বিক্রিয়ক বা উৎপাদের যে ঘনমাত্রার যে পরিবর্তনটা হয়, সেটা আসলে দেখতে কেমন হয়, তা আমরা সেটাকে একটা গ্রাফিক্যালি দেখতে চাই। ধরা হচ্ছে আমাদের এক্স অক্ষ ধরা হচ্ছে সময় আছে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ঘনমাত্রা আছে। তা আমরা দুইটা সময় যদি কল্পনা করতে যাই, ধরো একটা হচ্ছে আমাদের T1, আর একটা সময় হচ্ছে আমাদের T2। একই সাথে যদি আমরা দুইটা ঘনমাত্রা কল্পনা করি, একটা হচ্ছে আমাদের C1, আর একটা ঘনমাত্রা হচ্ছে আমাদের C2। জাস্ট সিম্পলি কি মনে রাখবা, যে আমাদের এখানে সময়ের যে পরিবর্তন এখানে হয়েছে, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, ঘনমাত্রার পরিবর্তন। এখন যেটা বলছিলাম, যে সময়ের সাথে সাথে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কি পায়, হ্রাস পায়। এই দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা কি পায়, হ্রাস পায়। আর উৎপাদের ঘনমাত্রা আমাদের কি পায় বলতো, বৃদ্ধি পায়। এই যে উৎপাদের ঘনমাত্রা কি পায়, বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে তোমরা লক্ষ্য করবা, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কি আমাদের বিক্রিয়ক, আর এটা হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে আমরা জাস্ট গ্রাফিক্যালি কি বলতে পারি, যে সময়ের ব্যবধানে যেহেতু আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা কি পায়, হ্রাস পায়, তখন তার বিক্রিয়া হারটা হচ্ছে আমাদের মাইনাস ডিসি বাই কত ছিল বলতো, ডিটি। আর উৎপাদের বেলায় সেই বিক্রিয়া হারটা ছিল আমাদের কত, ডিএক্স বাই কত বলতো, ডিটি, এবং এটা ছিল প্লাস। ঠিক আছে, তো এই হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়া হার, আর এই হচ্ছে আমাদের কি বলতো, উৎপাদের বিক্রিয়া হার। এবার আমরা দেখব, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমরা এমসিকিউ অঙ্ক যখন করব, তখন এই এই কনসেপ্টটা তোমাদের লাগবে। এটি হচ্ছে, ভিন্ন মূল সংখ্যার যদি বিক্রিয়ক এবং উৎপাদ হয়, তাদের জন্য আমাদের হচ্ছে বিক্রিয়া হারটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, জিনিসটা আসলে কি ছিল, যখন আমি তোমাদেরকে একটু আগে বিক্রিয়ক এবং উৎপাদ নিয়ে বলছিলাম, এ এবং বি, তাদের কিন্তু কোনো মূল সংখ্যা ছিল না।
মানে মোল সংখ্যা এখানেও ওয়ান ছিল, এখানেও ওয়ান ছিল, একই রকম মোল সংখ্যা ছিল। কিন্তু আমরা যদি যে আমাদের ডিফারেন্ট মোল সংখ্যার বিক্রিয়ক এবং উৎপাদ নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমরা কিভাবে বিক্রিয়ার হারটা বের করতে পারি। আমরা একটু দেখি এখানে যে আমরা যদি একটা বিক্রিয়া নিই, দুটা বিক্রিয়ক আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমাদের বি, এবং এই বিক্রিয়ায় দুটা উৎপাদ সি এবং হচ্ছে আমরা ডি পেলাম। এখন লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে যে আমাদের দুটি বিক্রিয়ক আছে, এ এর মূল সংখ্যা ধরে নিলাম হচ্ছে এ, বি এর মূল সংখ্যা হচ্ছে ধরে নিলাম বি, সি এর মূল সংখ্যা ধরে নিলাম সি, আর ডি এর মূল সংখ্যা হচ্ছে আমাদের ডি। এখানে এ বি সি এগুলো মূল সংখ্যা হয়েছে, এখানে 1 2 3 এরকম হতে পারে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট মূল সংখ্যা হতে পারে। তখন হচ্ছে আমরা কিভাবে বিক্রিয়ার হারটা নির্ণয় করব। দেখেন হচ্ছে আমরা যদি এখান থেকে এখন বিক্রিয়ার হারটা বের করি, দেখো এখানে মনে রাখবো বিক্রিয়ক হচ্ছে দুজন, উৎপাদ হচ্ছে দুজন। আমরা জানি যে বিক্রিয়ক যারা থাকবে তাদের ঘনমাত্রা হ্রাস পাবে, আর উৎপাদের ঘনমাত্রা কি পাবে, বৃদ্ধি পাবে। এই জন্য বিক্রিয়কের বেলায় ঘনমাত্রা পরিবর্তনটা হবে মাইনাস, আর উৎপাদের বেলায় সেই ঘনমাত্রা পরিবর্তনটা হবে প্লাস। আমরা প্রথমে যদি এ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে দেখো তো এর ঘনমাত্রা, এর ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে আমরা লিখবো ডি অফ এ, থার্ড ব্র্যাকেটে লিখবো এ, এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে ঘনমাত্রা। আমি যখন লিখলাম ডি অফ এ, তখন তোমরা বুঝবা যে এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে কত বলতো ডিটি, তার মানে হচ্ছে এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে তার সময়ের পরিবর্তন। এটুকু পর্যন্ত আমরা দেখলাম। যেহেতু আমাদের বিক্রিয়কের বেলায় ঘনমাত্রা হ্রাস পায়, তাহলে আমাদের এখানে হবে কি বলতো মাইনাস। আর যে জিনিসটা আমাদের এখন ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে এখানে যে মোল সংখ্যাটা আছে সেটা হবে 1/, সেটা কি হবে বলতো 1/। আমি আবার একটু দেখাচ্ছি, খেয়াল করো। আমরা প্রথমে বিক্রিয়ক এর বিক্রিয়া হার নিয়ে কথা বলছি, তাহলে সেক্ষেত্রে হবে ডি অফ এ, মানে এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে আমাদের ডিটি, তার সময়ের পরিবর্তন। মাইনাসটা কেন মানলাম, যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় এজন্য হচ্ছে আমাদের মাইনাস। আর এখানে যে মোল সংখ্যাটা থাকবে সেটা কি হবে বলতো 1/a। এই জিনিসটা হচ্ছে আমাদের বিক্রিয়ক এর বিক্রিয়া হারের পরিবর্তন। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তীটা হচ্ছে বিক্রিয়ক বি এর আমাদের বিক্রিয়া হারটা আমরা দেখবো। তাহলে সেটা কিভাবে দেখবো দেখেন, এবার হচ্ছে তার ডি অফ বি, বি এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে ডিটি, সময়ের পরিবর্তন। যেহেতু এটাও বিক্রিয়ক, তাহলে এখানে সূত্র কি হবে বলতো মাইনাস। আর এই জিনিসটা আমরা বলছিলাম মোল সংখ্যাটা কি হবে বলতো 1/, হবে। তাহলে 1/, কত লিখবো বি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের আবার, এবার হচ্ছে আমাদের উৎপাদ নিয়ে আমরা বলবো। উৎপাদ প্রথমটা হচ্ছে সি, তাহলে এখানে লিখতে পারবো আমরা ডি অফ সি, সি এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে আমাদের কত বলতো ডিটি। যেহেতু উৎপাদের বেলা ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাহলে সূত্র হবে আমাদের প্লাস, আর এখানে মোল সংখ্যা হচ্ছে কত সি, তাহলে 1/, হচ্ছে সি। এরপরে যদি আমরা আমাদের সর্বশেষ যে উৎপাদ আছে তাকে নিয়ে কাজ করি, সেটা হবে ডি অফ ডি, অর্থাৎ ডি এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। যেহেতু উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় তখন সেটাকে দেখবো আমরা প্লাস, আর এখানে যে মূল সংখ্যা আছে সেটা হচ্ছে 1/d। তাহলে কি দাঁড়ালো, ভিন্ন ভিন্ন মূল সংখ্যার যদি আমরা বিক্রিয়ক বা উৎপাদের বিক্রিয়া হারটা বের করতে চাই, তখন আমাদের কি হবে, তাদের ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আর যদি বিক্রিয়ক হয় তাহলে সূত্র মাইনাস হবে, উৎপাদ হলে সেটা প্লাস হবে, এবং মূল সংখ্যাটা হচ্ছে আমাদের 1/, আকারে আমরা পেয়ে যাবো। আর আরো একটা পয়েন্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে বিক্রিয়ার হারের এককটা আমরা জানবো, এটা পরীক্ষা আমাদের আসে। তো দেখো তো মূলত বিক্রিয়ার হারের এককটা কি, বিক্রিয়ার হারের এককটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আরো একটা একক আছে সেটা হচ্ছে মোল, এই পার লিটারকে লেখা যায় ডেসিমিটার ইনভার্স 3 পার সেকেন্ড। আচ্ছা, এটা কিভাবে হলো, এটা হচ্ছে আমাদের, আমরা জানি আমাদের এককের সম্পর্ক থেকে যে লিটার এককে যে মান হবে
আমাদের ডেসিমিটার কিউবে একই মান হবে, অর্থাৎ আয়তনের একক লিটার এবং ডেসিমিটার কিউবে সেম এককটা মানে সেম ভ্যালুটা আমরা পাবো। তাহলে আমরা যখন লিখবো লিটার ইনভার্স, তখন তার পরিবর্তে আমরা ডেসিমিটার ইনভার্স থ্রিও লিখতে পারবো। এর জন্যই মূলত লিটার ইনভার্স থেকে আমাদের কি চলে আসলো, ডেসিমিটার ইনভার্স থ্রিও আমরা লিখতে পারবো। অর্থাৎ এটাও আমাদের বিক্রিয়া হারের একক হতে পারে, এটাও কি আমাদের বিক্রিয়া হারের একক হতে পারে। আচ্ছা, এরপর দেখো তো আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যখন বলি মোল পার লিটার, এটা মূলত হচ্ছে ঘনমাত্রার একক। মোল পার লিটার হচ্ছে ঘনমাত্রার একক। ঘনমাত্রার আরো একটি একক হচ্ছে মোলার, বড় হাতের এম। অর্থাৎ মোল পার লিটার যেরকম ঘনমাত্রার একক, এই বড় হাতের এম মানে মোলারও কিন্তু আমাদের ঘনমাত্রার একক। এই জন্য ওই এককটাকে আমরা আবার লিখতে পারি কি বলতো, মোল মোল মোলার কি বলতো পার সেকেন্ড। ঠিক আছে, মোলার পার সেকেন্ড। তাহলে তিনটা একক হতে পারে। প্রথম হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, আর লিটার ইনভার্সের জায়গায় আমরা কি লিখতে পারবো, ডেসিমিটার ইনভার্সটিও লিখতে পারবো। এই জন্য সেকেন্ড আমরা লিখতে পারবো মোল ডেসিমিটার ইনভার্স 3 পার সেকেন্ড। আর যেহেতু আমাদের মোল পার লিটারটা হচ্ছে ঘনমাত্রা একক, এবং ঘনমাত্রার আরো একটি একক হচ্ছে আমাদের মোলার, সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়া হারের আরেকটি একক লিখতে পারবো মোলার পার সেকেন্ড। এবার চলে আসবে আমাদের গাণিতিক অংশে। আমাদের কয়েকটি আমরা হচ্ছে ম্যাথ দেখবো। তো শুরুতে হচ্ছে আমরা চলে আসা হচ্ছে যে এখানে কি দেওয়া আছে, N2O5 নাইট্রোজেন পেন্টাঅক্সাইড এর বিক্রিয়ায় 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তোমাদেরকে বলছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে 6 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 3 ইন্টু 10⁻³ মোল পার লিটার বৃদ্ধি পায়। তার মানে শুরুতে যে ঘনমাত্রা ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে আমাদের হচ্ছে এই পরিমাণটা হয়েছে। এখন তোমাদেরকে বলছে বিক্রিয়ার হার নির্ণয় করো। আচ্ছা, তো বিক্রিয়া হারের জন্য আমাদের কি লাগবে, ঘনমাত্রার পরিবর্তন বা হচ্ছে সময়ের পরিবর্তন। তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের এই বিক্রিয়া যখন সংঘটিত হয়, তখন বিক্রিয়ার শেষে 6 সেকেন্ড সময় নেওয়ার পর আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রাটা কি পায়, বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে কেন বৃদ্ধি পেল, তোমরা যদি লক্ষ্য করো অক্সিজেন হচ্ছে উৎপাদ, এর জন্য সময়ের সাথে সাথে তার কিন্তু কি পেয়েছে, ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন। আচ্ছা, এটা যে ঘনমাত্রা পরিবর্তন কেমনে বুঝলাম আমরা, যেহেতু 6 সেকেন্ড পরে তারা বলে দিচ্ছে যে ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে, তো ডিরেক্ট এই যে ঘনমাত্রাটা বৃদ্ধি পেল যে পরিমাণ, সেটাই মূলত হচ্ছে তার ঘনমাত্রার পরিবর্তন। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা পরিবর্তন কতটুকু, এটাকে আমরা বলতে পারি ধরো হচ্ছে ডি অফ কত বলতো সি, বা ডি অফ, আমরা ডি অফ অক্সিজেন লিখতে পারি, তার ডি অফ অক্সিজেন মানে অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন 3 ইন্টু 10⁻³ মোল পার লিটার। এবং একই সাথে আমাদের যে সময়ের পরিবর্তন হয়েছে 6 সেকেন্ড। ডি অফ টি কত সেকেন্ড, 6 সেকেন্ড। কেমনে বুঝলাম যে 6 সেকেন্ড পরিবর্তন হলো, কারণ যেহেতু ওরা বলে দিছে 6 সেকেন্ড পর ঘনমাত্রা এতটুকু বৃদ্ধি পায়, তার মানে আমাদের সময়ের পরিবর্তন হয়েছে কত সেকেন্ড, 6 সেকেন্ড। আচ্ছা, আমরা এখন কার বিক্রিয়াটা বের করব, অক্সিজেনের। আমরা লিখতে পারি যে অক্সিজেনটা কোথায় আছে আমাদের বলতো, উৎপাদ। উৎপাদ অক্সিজেনের বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারকে আমরা হার দ্বারা প্রকাশ করতে পারি। এখানে দেখো তো কি লিখবো, অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে তার সময়ের পরিবর্তন। এখন দেখো তো অক্সিজেন যেহেতু উৎপাদ আছে, তাহলে আমাদের সূত্র কি হবে বলতো, প্লাস হবে। আর অক্সিজেন যেহেতু কোনো মোল সংখ্যা নাই, তাহলে এখানে আর 1/, কোনো কিছু লেখার দরকার নাই। খেয়াল করো, যদি আমাদের অক্সিজেন না বলে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কথা বলতো, তো যেহেতু নাইট্রোজেন ডাইঅক্সাইড 4 মোল ছিল, তখন কিন্তু সূত্রে আমরা 1/4 লিখি। যেহেতু আমি এখন অক্সিজেনের বিক্রিয়া হারটা বের করব, এবং সেটা যেহেতু 1 মোল, তাহলে আর এখানে আমাদের হচ্ছে 1/, আনার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা জাস্ট মানটা বসে দিলে আমাদের হবে, তার ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে 3 ইন্টু 10⁻³
বাই হচ্ছে সময়ের পরিবর্তন কত বলো তো 6। তাহলে আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা করব। 3 ইন্টু 10 ইনভার্স অফ কত বলো তো 3 বাই হচ্ছে 6। তাহলে এখানে আমরা তার মানটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স অফ 4। তাহলে তার এককটা কি লিখবেন? মোল পার লিটার এবং হচ্ছে পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে এই বিক্রিয়ার জন্য অক্সিজেন উৎপাদনের বিক্রিয়ার হার। এরপর আমরা একটা অঙ্ক দেখবো, এটা একটু ক্রিটিক্যাল আছে, একটু আমরা মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে দেখাতে হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ায় বলা হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের হার 4.25 ইন্টু 10 ইনভার্স 2 মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি হারে বিক্রিয়া কি করবে, অংশগ্রহণ করবে। বেসিক্যালি এখানে যে বিক্রিয়াটা তোমাকে দেওয়া আছে, সেই বিক্রিয়ায় আমাদের যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তার হার দেওয়া আছে, বা সহজ করে যদি বলি উৎপাদ অ্যামোনিয়ার বিক্রিয়ার হারের মান তোমাদেরকে দেওয়া আছে। এখন যেটা তোমাকে বের করতে বলছে সেটা হচ্ছে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার হারটা তোমাদেরকে বের করতে হবে। অর্থাৎ উৎপাদের বিক্রিয়ার হারটা তোমাদেরকে দেওয়া আছে, আর যে দুটো বিক্রিয়ক অংশগ্রহণ করছে তাদের বিক্রিয়ার হারটা তোমাদেরকে বের করতে হবে। আমরা একটু দেখি, আমাদের প্রথম হচ্ছে বিক্রিয়া আমরা লিখবো যে নাইট্রোজেন যোগ 3 মোল হাইড্রোজেন এবং তাদের বিক্রিয়ায় আমরা পাবো হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। ওকে, এখন এখান থেকে আমরা যেটা করব যে আমাদের যেহেতু বিক্রিয়াটা ভিন্ন ভিন্ন মোল সংখ্যা আছে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদে, তাদের যে বিক্রিয়া হারটা যদি আমরা বের করতে যাই সেটা হচ্ছে আর সমান, আমরা প্রথমে দেখবো যে নাইট্রোজেনের বিক্রিয়া হার কেমন হবে। সেটা হচ্ছে দেখো তো ডি অফ NO2, নাইট্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। যেহেতু নাইট্রোজেনটা হচ্ছে বিক্রিয়ক তাহলে তার সূত্র হবে মাইনাস, আর এখানে যেহেতু মোল সংখ্যা হচ্ছে 1 তাহলে আর 1 বাই লেখার কোনো প্রয়োজন নাই। পরবর্তী আমরা চলে আসবো ইকুয়াল, এবার হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া হার নিয়ে কথা বলবো। হাইড্রোজেন কতটুকু হবে, ডি অফ H2 বাই হচ্ছে আমাদের ডিটি। যেহেতু হাইড্রোজেনটাও বিক্রিয়ক তাহলে সূত্র আমাদের এখানেও কি আসবে, মাইনাস আসবে। আর এখানে যেহেতু মোল সংখ্যা 3 তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 1/3। এরপর চলে আসবো আমরা অ্যামোনিয়ার কাছে, তাহলে কি লিখতে পারবো, ডি অফ অ্যামোনিয়ার ঘনমাত্রা বাই হচ্ছে ডিটি। এখন খেয়াল করো, অ্যামোনিয়ার যেহেতু উৎপাদ তাহলে তার ঘনমাত্রার পরিবর্তন পজিটিভ, আর এখানে মোল সংখ্যা হচ্ছে 2, তাহলে আমরা এই জিনিসটাকে লিখবো 1/2। তাহলে এখানে দেখো তো আমরা কি পেলাম, আমাদের 3 জনের বিক্রিয়া হারটা পেলাম। 3 জনের যে বিক্রিয়া হারটা পেলাম এর মধ্যে আমাদের প্রশ্নে তোমরা যদি লক্ষ্য করো অ্যামোনিয়া উৎপাদনের হারটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা অ্যামোনিয়া উৎপাদনের হার যেহেতু দেওয়া আছে সেই মানটা ব্যবহার করে আমরা বাকি যে বিক্রিয়ক আছে তাদের হচ্ছে আমরা বের করে নিব কি বিক্রিয়া হার। আমরা বলতে পারি যে আমাদের NH3 এর ইহার বিক্রিয়ার হার যে মানটা ছিল তাহলে কত হবে, ডি অফ NH3 বাই কত বলো তো ডিটি। এর মানটা আমাদের প্রশ্ন দেওয়া আছে 2 মোল 4.25 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 2 মোল পার লিটার পার সেকেন্ড। এখন এই মানটাকে মানে অ্যামোনিয়ার বিক্রিয়া হারটাকে ব্যবহার করে বাকি যে দুইটা বিক্রিয়ক আছে আমরা তাদের কি বের করবো, হচ্ছে বিক্রিয়া হারটা বের করে ফেলবো। তাহলে শুরুতে আমরা দেখতে পারি যে এই মানটা সমান আমরা এটা লিখতে পারি, মানে যেহেতু সবগুলো ইকুয়াল আছে তাহলে আমরা এখন লিখতে পারবো, দেখেন মাইনাস ডি অফ NO2 বাই হচ্ছে ডিটি। আর এমন একটা কি আছে বলতো, প্লাস 1/2 ডি অফ অ্যামোনিয়া বাই হচ্ছে আমাদের ডিটি। এখন দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে নাইট্রোজেনের বিক্রিয়া হারটা আমরা বের করব। সেই ক্ষেত্রে প্রশ্নে মান দেওয়া আছে এইটুকু অংশে,
অ্যামোনিয়া যে বিক্রিয়া হার কতটুকু হয়েছে সেটার মান। আর এটা তো আমরা হচ্ছে আমাদের মূল সংখ্যা থেকে পেয়েছিলাম 1/2। তো আমরা দেখবো আমাদের এই যে অ্যামোনিয়ার যে বিক্রিয়া হারের মান দেওয়া আছে 4.25 ইন্টু হচ্ছে 10^2। খেয়াল করো আমাদের অ্যামোনিয়া উৎপাদন হার দেওয়া আছে, কিন্তু এখানে তো এই যে মোল সংখ্যা 2 ছিল তার জন্য আমরা কিন্তু সূত্র 1/2 আনছি। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে ডি অফ অ্যামোনিয়া বাই হচ্ছে কত কত ডিটি, অর্থাৎ অ্যামোনিয়ার ঘনমাত্রা বাই হচ্ছে তার সময়ের পরিবর্তন। এখন এই মানটার সাথে মানে অ্যামোনিয়ার যে আহ, বিক্রিয়া হারটা হয়েছিল তার সাথে আমাদের হাত দ্বারা গুণ করলেই হচ্ছে আমরা মূলত এই বিক্রিয়া থেকে নাইট্রোজেনের বিক্রিয়া হারটা পেয়ে যাব। তাহলে কি হবে আমাদের 0.5 0.25 ইন্টু হচ্ছে 10^2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 10^2। তো এটা হচ্ছে আমাদের 2.125 2.125 ইন্টু হচ্ছে 10^2। এটা একক হবে কি মোল পার লিটার পার সেকেন্ড। আমরা কি পেলাম এই বিক্রিয়া থেকে অ্যামোনিয়ার বিক্রিয়া হারের মাধ্যমে আমরা হচ্ছে নাইট্রোজেনের বিক্রিয়া হারটা বের করলাম। আচ্ছা এবার দেখো তো আমাদের এখান থেকে কিন্তু আরো একটি সম্পর্ক আমরা লিখতে পারি। সেই সম্পর্ক থেকে হচ্ছে আমরা হাইড্রোজেনের হচ্ছে কি বিক্রিয়া হারটা বের করবো। তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারবো, দেখো এই যে এটা সময় আমরা এটা লিখতে পারবো। এখানে কি লেখা যাবে -1/3 ডি অফ H2 বাই কত বলতো ডিটি ইকুয়ালটা লিখতে পারবো কত বলতো 1/2 ডি অফ অ্যামোনিয়া। অর্থাৎ এই সম্পর্ক থেকে আমরা এখন বের করে ফেলবো হাইড্রোজেনের বিক্রিয়া হার। তো সিম্পলি কি লেখা যায় দেখো তো, আমরা যদি এখানে লিখি যে ডি অফ, আচ্ছা এখানে মাইনাস থাকবে, ডি অফ H2 বাই হচ্ছে আমাদের ডিটি 1/3 যদি আমাদের ডান পাশে নিয়ে যাওয়া হয় তো আমরা লিখতে পারবো কত 3/1 ডি অফ অ্যামোনিয়া বাই হচ্ছে ডিটি। ওকে, তাহলে এই যে মাইনাস ডি অফ H2/ডিটি এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেনের বিক্রিয়া হারের মানটা বের হবে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছিল, আমরা বারবার বলছি বিক্রিয়াকের ঘনমাত্রা যে হ্রাস পাচ্ছে তার জন্য মাইনাস। এই ডি অফ H2/ডিটি যে মানটা আমরা পাবো সেটাই মূলত হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া হার। আমরা যদি সেটা বের করতে যাই তাহলে কি পাবো দেখো তো, এখানে হচ্ছে 3/2। আর এই যে অ্যামোনিয়ার বিক্রিয়া হার কিন্তু আমাদের প্রশ্ন আছে, সেটা হচ্ছে 4.25 10^2 কত বলো তো 2। আমরা ক্যালকুলেশন যদি করে ফেলি তাহলে হচ্ছে আমাদের হাইড্রোজেনের বিক্রিয়া হারটা আমরা পেয়ে যাব। বাই হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে 6.37 ইন্টু হচ্ছে আমাদের 10^2। একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এই যে আমাদের এখানে আমরা কি পেলাম যে অ্যামোনিয়ার বিক্রিয়া হারকে ব্যবহার করে বিক্রিয়ক নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া হারটা আমরা বের করলাম। এরপর সর্বশেষ আমরা হচ্ছে একটা প্রশ্ন দেখবো, এটা আমাদের সিকিউ পরীক্ষা আসছিল। দেখো তো হচ্ছে এখানে কি দেওয়া আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। এবং এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এই বিক্রিয়ায় অক্সিজেনের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হয় তার একটা মান দেওয়া আছে। আমরা যদি দেখি আমাদের সময় যখন 500 সেকেন্ড ছিল তখন সেখানে ঘনমাত্রা তখন ছিল 0.22 ইন্টু 10^2 মোল ডেসিমিটার ইনভার্স 3। অর্থাৎ মোল পার লিটার না দিয়ে এখন দেওয়া আছে মোল ডেসিমিটার ইনভার্স, দুটো আসলে একই কথা। এবার দেখো তো সময়ের ব্যবধান যখন 500 থেকে 1000 হয়ে গেল তখন কিন্তু তার ঘনমাত্রার মানটাও বৃদ্ধি পেয়েছে এবং সেই মানটা হচ্ছে 0.37 ইন্টু 10^2।
আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে অক্সিজেন যেহেতু আমাদের উৎপাদে আছে, এই জন্য সময়ের সাথে সাথে তার কিন্তু ঘনমাত্রা কি পায়, বৃদ্ধি পায়। আমাদেরকে জাস্ট বলছে এই বিক্রিয়াটিতে অক্সিজেন উৎপন্ন হওয়ার হার নির্ণয় করো, মানে সহজ জিনিস, বিক্রিয়া হারটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা চলে আসি আমাদের যে আমাদের উৎপাদ, অক্সিজেনটা কোথায় আছে, আমাদের উৎপাদ, এটা মনে রাখবা। উৎপাদ অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন যদি আমরা বলি, সেটাকে আমরা যে ডেল সি ডেল এক্স বলতে পারি, অথবা তুমি মন চাইলে কি লিখতে পারো, ডি অফ হচ্ছে ডি অফ অক্সিজেন লিখতে পারো, মানে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে কি লিখছি, ডেল এক্স, এবং ঘনমাত্রা পরিবর্তন হবে কি বলতো, 0.37 ইন্টু হচ্ছে 10⁻², মাইনাস 0.22 ইন্টু 10⁻², মোল এখানে হবে কি ডেসিমিটার/3। তাহলে তার ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে 0.15 ইন্টু হচ্ছে 10⁻², মোল ডেসিমিটার/3। তাহলে একই সাথে হচ্ছে তার একবার সময়ের পরিবর্তন আছে আমাদের, সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তনটাকে আমরা ডেল্টা লিখলাম এখানে। সময়ের পরিবর্তন কতটুকু, 1000 বিয়োগ হচ্ছে 500 সেকেন্ড। তার মানে তার ঘনমাত্রার পরিবর্তন, সরি, সময়ের পরিবর্তন হচ্ছে আমাদের 500। আমরা জাস্ট কি বের করব, যে অক্সিজেনের বিক্রিয়া হারটা বের করবো, তাই না? তাহলে অক্সিজেনের কি বলুন তো, বিক্রিয়ার হার, অক্সিজেনের বিক্রিয়া হারটা কি হবে দেখো, ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। ঘনমাত্রাটা কি এখানে ডেল এক্স, আর সময়টা কি আমাদের বলতো ডেল পি। অক্সিজেন যেহেতু উৎপাদে আছে, তাহলে সূত্র এখানে প্লাস হবে, এবং এখানে যেহেতু কোনো মোল সংখ্যা নাই, তাহলে আমাদের ওয়ান বাই আর কোনো কিছু লেখারও দরকার নাই। আমাদের একটা মানটা বসালে হচ্ছে আমাদের এখান থেকে অক্সিজেনের বিক্রিয়ার হারটা আমরা পেয়ে যাব। অক্সিজেনের কি বলতো বিক্রিয়ার হারটা পেয়ে যাব। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করতে যাচ্ছি। 0.15 ইন্টু হচ্ছে 10⁻² কত বলতো 2 বাই হচ্ছে কত 500। তাহলে আমরা পেয়ে যাব 3 ইন্টু 10⁻³ কত বলতো 6। আর বিক্রিয়ার হারের একক কি হবে বলতো, মোল, এখানে হবে ডেসিমিটার/3 পার পার কত বলুন তো সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমাদের অক্সিজেন উৎপন্ন হওয়ার বিক্রিয়ার হার। আর সিম্পলি আমাদের আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে জাস্ট ইনফরমেশনটা আমরা জানবো হচ্ছে এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে এই বিক্রিয়ার যে হার হয়, এই বিক্রিয়ার হারের উপর আমাদের প্রভাব বিস্তারকারী কিছু নিয়ামক আছে, এই জিনিসগুলো আমাদের একটু এমসিকিউতে আসে। আমরা মনে রাখবো এই বিক্রিয়ার হারের উপর আমাদের প্রভাব বিস্তারকারী নিয়ামক গুলা কে কি, নিয়ামক হচ্ছে 5টা। নাম্বার 1 হচ্ছে তাপমাত্রা, সেকেন্ড হচ্ছে চাপ, তারপর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবক, এবং হচ্ছে আলো। তাহলে জাস্ট এটুকু মনে রেখে দিবা, একটা বিক্রিয়ার হারের উপর আমাদের নিয়ামক হচ্ছে 5টি: তাপমাত্রা, চাপ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবক, এবং হচ্ছে আলো।